পিশাচিনী হাসতে হাসতে বলল, চোখ বন্ধ করে দিচ্ছিস? এত ভয়? এরপর কি করবি যখন তোর বলি হবে? আর তারপর তো তুইও আমারই মতো হয়ে যাবি, আর এই হোটেলে ঘুরে বেড়াবি, কোথাও পালাতে পারবি না তোরা। এরা তোদের ধরেই নেবে। আর শোন মেয়ে, তোকে এরা টার্গেট করেছে, তাই তোর বলি দিয়েই এরা কাজ শেষ করবে। আপনি শুনছেন রাতের বৈঠকখানা। আজ আপনি শুনবেন সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখা কুষাণপুরের অন্ধবিশ্বাস। তিয়াশা আর সঙ্গীতা দুই বান্ধবী অনেক দিন ধরে প্ল্যান করে শেষে এক শীতের রাতে বেরিয়ে পড়ল কুষাণপুরের উদ্দেশ্যে। সঙ্গে ছিল তাদের দুজনেরই হাজব্যান্ড অমিত আর কুণাল। রাতের ট্রেনে 4 ঘন্টার জার্নি করে তারা যখন টাটানগর পৌঁছালো তখন সবে ভোর 4টে। শীতকাল, তাই ভোরের আলো তখনও ফোটেনি। তারা স্টেশনে নেমেই মহাদেবের খোঁজ করতে লাগলো। অমিত তিয়াশাকে বলল, কি গো, কোথায় সে? যদি না আসে হয়ে গেল, চিনিও তো না জায়গাটা, নিজেরা যেতেও পারবো না। আচ্ছা, আমরা ততক্ষণ বরং একটু চা খাই, ফ্রেশ লাগবে। আর এই ঠান্ডা একটু আরামও পাবো। ভীষণ ঠান্ডা এখানে বাবা। কুণাল হেসে বলল, তোমার আবার একটু বেশিই ঠান্ডা লাগে। সোয়েটার, মাফলার, আবার শাল। এই আমার বউকে দেখো, শুধু একটা সোয়েটারই বিন্দাস। অবশ্য ঠান্ডা লাগলে বুঝবে। আচ্ছা ঠিক আছে, বুঝে নেব। চল চা খাই, টাইম পাসও হবে। স্টেশন থেকে বেরিয়ে রাস্তার ধারে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল 4 জনে। ঠিক তখনই তিয়াশা দেখল মহাদেব সাইকেল নিয়ে তাদের দিকেই আসছে। সামনে এসে সে বলল, মাফ করিয়েগা, थोड़ा देर হলো ম্যাডাম। আসলে ওই কুয়াশায় ধীরে ধীরে আসছিলাম, इसलिए आप लोग चाय पी लीजिए, আমি দাঁড়ায় আছি। না না ঠিক আছে, খুব দেরি হয়নি, আপনিও চা খান। ধন্যবাদ ম্যাডাম, लेकिन আমি बाद में খাবো। আমি বরং तब तक গাড়ি নিয়ে আসি। একটা মারুতি ভ্যান এনে লাগেজগুলো ওঠানো হলো। তাড়াতাড়ি চা খেয়ে সবাই উঠে পড়ল গাড়িতে। জামশেদপুর বা টাটানগর থেকে 20 কিলোমিটার দূরত্বে একটি ছোট্ট গ্রাম এই কুষাণপুর। বলা ভালো একটা ছোট ফরেস্ট। সেখানে জনবসতি খুবই কম, তবে 2-3 দিনের ছোট ট্রিপের জন্য খুব ভালো জায়গা। অবশ্য ভালো জায়গা কথাটা মহাদেব বলেছে তিয়াশাকে। টাটানগর ছাড়িয়ে যখন আস্তে আস্তে জঙ্গলের দিকে এগোচ্ছিল গাড়িটা, দারুণ এনজয় করছিল 4 জনে। যদিও তখনও অন্ধকার, তবে অন্ধকারে জঙ্গলের মধ্যে একটা আলাদাই রোমাঞ্চ আছে, যা কেবল প্রকৃতিপ্রেমীরাই অনুভব করতে পারে। ওফ, কি দারুণ লাগছে বলো। থ্যাঙ্কস তিয়াশা, তোমার জন্যই এই ট্রিপটা প্ল্যান হলো। ও, একা বউকে ক্রেডিট দিচ্ছ, আর আমি যে এই জায়গাটার খোঁজ খবর নিলাম তার বেলা? অমিত মজা করে বলল, আচ্ছা বেশ, তোরও ক্রেডিট আছে। হলো, এবার চল। হেসে উঠল সবাই। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেল তারা কুষাণপুরের কটেজে। অসম্ভব সুন্দর একটা জায়গা, অদ্ভুত সুন্দর তার পরিবেশ। সবুজে ঘেরা বাগানের চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে। ভোরের আলো এবার ফুটতে শুরু করেছে। লাগেজ নিয়ে ঘরে ঢুকেই আগে ফ্রেশ হয়ে নিল সবাই। তারপর কটেজটার চারপাশ দেখতে বেরিয়ে পড়ল 4 জনে। তবে ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেল ওরা। দেখল একটা তালাবন্ধ ঘর,
যার বাইরে লেখা আছে, এই ঘরের সামনে আসবেন না। চারজনেরই কৌতূহল হলো বিষয়টা জানার। কি ব্যাপার বলো তো? ও ছাড়, কিছু একটা হবে, চল আমরা ওদিকে যাই। তবে তিয়াশা বিষয়টা নিয়ে একটু সিরিয়াস হয়ে গেছিল। এই ঘরটা কেমন যেন মায়াবী, কেমন একটা গন্ধ আসছে ভিতর থেকে, তোরা পাচ্ছিস না? তিনজনেই মাথা নেড়ে না বলল, আর তিয়াশার কথায় তার দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইল। তবে শুধু আমিই কেন? দেখো, এসব নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, চলো এবার সাইট সিনে যেতে হবে। আর তুমি যা দেরি করো রেডি হতে। হ্যাঁ সেই, তুমি যেন দেরি করো না, ছেলে হয়ে যা সাজো। তোরা পারিস ও ভাই, বিয়ে হয়ে গেল, তবে তোদের প্রেমটা সেই ছোটবেলার মতোই রয়ে গেছে, এরকমই একসাথে থাকিস। সবাই যে যার রুমে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করেই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলতে রিসেপশনে এলো। আচ্ছা দাদা, এখানে সাইট সিইংয়ে দেখার কি কি আছে? এখানে তো কিছুই নেই দাদা, ফাঁকা নিরিবিলি জায়গা, সুন্দর প্রকৃতির মাঝে সবাই একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে আসে। আর তবে আপনারা জামশেদপুরে সাইট সিনে যেতে পারেন, জুবলি পার্ক, ডিমনা লেক, চান্ডিল, দারুণ সব জায়গা, ঘুরে আসুন না, ভালো লাগবে। তারপর এখানে জঙ্গলটা অবশ্যই ঘুরে দেখবেন, এখানে এইটুকুই দেখা। তাহলে আগে জামশেদপুরটাই ঘুরে আসি চল, তারপর কুষাণপুর ঘুরে দেখব। আর কালকের দিনটাও তো হাতে আছে। সারা দিন জামশেদপুরের সাইট সিন ঘুরে ওরা বিকেল 4টে হোটেলে ফিরল। কুনাল রুমে যাবার আগে বলে উঠল, আচ্ছা, আমরা যদি খুব টায়ার্ড না হয়ে থাকি দেন কুষাণপুরটা আজই ঘুরে দেখতে পারি। দেখো, আলো তো 5টা অবধি থাকবেই। সঙ্গীতা আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে হ্যাঁ হ্যাঁ একদম, চলো চলো। আর এখন রুমে যাবার কোনো মানেই হয় না, ঘুরতে এসেছি, ঘুরবো ফিরবো। আমার বরটা অবশ্য একটু বোরিং, ও বেটা প্ল্যান করছিল ঘরে গিয়ে ঘুমোবে। দূর না রে, যত ভুলভাল কথা, চল বেরিয়ে পড়ি। কি তিয়াশা, রাজি তো? তিয়াশা হেসে সম্মতি জানালো। দুপাশে ঘন জঙ্গল, যাকে বলে ডেন্স ফরেস্ট, আর সেই রাস্তা ধরে এগিয়ে চলেছিল চারজনে। আচ্ছা, আমরা এই ফরেস্ট এরিয়াতে এইভাবে হাঁটছি, কোনো প্রবলেম হবে না তো? তোমার যত অদ্ভুত কথা, আর এটা জঙ্গল হলেও এখানে বাঘ সিংহ নেই। সবাই মজা ঠাট্টা করছিল। এমন সময় বাঁ দিকের জঙ্গল থেকে পাতার খসখস আওয়াজ আসছিল, যেন কেউ হাঁটছে। চারজনেই চুপ করে দাঁড়িয়ে গেল। তারপর তারা দেখল সেই ঝোপ থেকে বেরিয়ে আসছে তাদেরই পরিচিত মহাদেব সিং। সে সামনে এসে বলল, আরে বাবুরা, আপনারা একা বেরিয়েছেন কেন? আমাকে সাথে নিতেন। এই এরিয়া একদম ভালো নয় বাবু, একা একদম ঘুরবেন না। কেন, বাঘ ভাল্লুক আছে নাকি চোর ডাকাত? এ তার থেকেও ডেঞ্জার জিনিস আছে বাবু, এই গ্রামের ইতিহাস তো জানেন না। हाँ, ये अलग बात है कि आप लोग জেনেও বা কি করবেন, 2 দিন পরেই তো চলে যাবেন। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু জানতেও তো ক্ষতি নেই না। মানে বললেন যখন, তখন কৌতূহল হচ্ছে আর কি, তাই ইতিহাসটা বলুন না। মহাদেব বিষয়টা এড়িয়ে গিয়ে বলল, छोड़िए ना ये सब, हाँ हम এসে গেছি, अब डरने की कोई बात नहीं। चलिए আমাদের লোকাল এরিয়ায় নিয়ে যাই, আমার বাড়িও ঘুরে আসবেন। কি যাবেন তো? সবাই আনন্দে রাজি হয়ে গেল। জঙ্গলের ভিতর দিয়ে কিছুটা রাস্তা হেঁটে সেই গ্রামে পৌঁছালো সবাই। তবে গ্রামে ঢুকতেই সবাই আশ্চর্য হয়ে চারিদিক দেখতে লাগলো, আর যতই এগোচ্ছিল ততই তাদের বিস্ময় বেড়ে চলেছিল। প্রায় সবার বাড়িতেই এক অদ্ভুত ছবি আঁকা, কোনো এক দেবীর উলঙ্গ ছবি। আচ্ছা, উনি কোন দেবী? আমরা তো ওনাকে ঠিক চিনি না, তাই আর কি। মহাদেব হাত জোর করে বলল, আরে উনি আমাদের পূজিত দেবী আছেন, মা মঙ্গলিনী, খুব জাগ্রত। ওনাকে আমরা মা মঙ্গলময়ী রূপে পুজো করি।
সব বাড়িতে ওনার ছবি আঁকা কেন জানেন? যাতে কোনো বিপদ না আসে তাই। তবে ওনার রূপ বড়ই ভয়ঙ্কর। सिर्फ रूपे ही ना, वो हमारे देवी सत्य बहुत भयंकर আছে ম্যাডাম। সবাই কথাটা শুনে ভয় পেয়ে গেল। আর ঠিক তারপরেই সামনে তাকাতেই তাদের চোখ পড়ল একটা বড় মাঠ, যেখানে মাঝ প্রান্তে এক দেবীর মূর্তি রাখা। মহাদেব ওই মূর্তি দেখিয়ে ওদের বলল, হয়তো আমাদের দেবীর মূর্তি, সামনে চলিয়ে দেখে নিবেন। সবাই সামনের দিকে এগিয়ে গেল। তবে যতই এগোতে লাগলো ততই স্পষ্ট হচ্ছিল সেই মূর্তির রূপ, আর তার সাথেই ভয়ে ওদের শিহরণ বেড়ে চলেছিল। এরপর মহাদেবের কথায় ওরা দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ। তারপর ভয়ে ভয়ে সঙ্গীতা জিজ্ঞাসা করল, আচ্ছা মহাদেবদা, এই দেবীর পুজো কবে হয় আর কিভাবে বা হয়? সে অনেক কঠিন পূজা ম্যাডাম জি, আর পূজা তো এসেই গেল। এই তো সামনে রবিবার পুজো আছে, इसलिए তো এরকম সাজানো হয়েছে। তবে आप लोग तो तब तक रुकेंगे नहीं, वरना দেখতে পারতেন। না না, আমরা দেখতে চাই না, ক্ষমা করবেন। আমার ওনাকে দেখে খুব ভয় লাগছে। ওনার মূর্তি ভীষণ ভয়ঙ্কর। ওনার মুখে এত রক্ত কেন? মহাদেব হেসে বলল, अरे मैडम जी, এতে ভয়ের কি আছে? अरे डरने की कोई बात है नहीं। वो तो মঙ্গলিনী দেবী আছে, ওনাকে কেউ ভয় পায়? আর ওটা তো ওনার প্রসাদ, ও রক্ত দেবী ওটা পান করে প্যাস মেটান। ভয়ে সবার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গিয়েছিল। কুণাল এবার একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা অনেক হয়েছে, দেখো আমরা এখানে ঘুরতে এসেছি, তাহলে এসব গল্প কেন শুনছি? ইনি এখানকার দেবী, ব্যাস এইটুকু জেনেছি, তাই যথেষ্ট। ওনার প্রতি মন থেকে শ্রদ্ধা রইল। চলো এবার সবাই, সন্ধে নেমে এলো তো, অন্ধকার হয়ে গেলে হেঁটে যেতে প্রবলেম হবে। মহাদেবদা, এখানে লাইট নেই নিশ্চয়ই? না বাবু, জঙ্গলে কি আর লাইট থাকে? আপনারা তাড়াতাড়ি বেরিয়ে পড়েন। लेकिन एक बात कह के ठीक नहीं किया आपने। এই দেবীর কথা যা যা বললাম ও গল্প নেই বাবু, সব সচ বাত আছে। পূজা के समय মায়ের সামনে নরবলি হয়, আর দেবী মা ওই বলি চড়া লাশের খুন পি নেন। আপনাদের ভাষায় अगर বলি তো ওই রক্ত পান করেন। ওই জন্যই মায়ের মূর্তির মুখে এত রক্ত আঁকা হয়েছে। असल में यहाँ के लोग विश्वास करे যে এই রক্ত পানের মধ্যে দিয়েই দেবী এই গ্রামের মঙ্গল করেন। তাই তো মা মঙ্গলিনী। জয় মা, জয় মা। এবার অমিত রেগে গেল। সে বলল, চল ভাই, আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। এসব শুনতে আমার একদমই ভালো লাগছে না। যত কুসংস্কার, হোটেলে গিয়েই চা খাবো। মাথাটা ধরে গেল পুরো জাস্ট। आप लोग गुस्सा क्यों होते हो साहब? हमने तो सिर्फ सच बात कहा, और कुसंस्कार मतलब अंधविश्वास मत बोलिए इसे। आप लोगों के ऊपर देवी रेगे जाবেন কিন্তু। চারজনেই সেখান থেকে দ্রুত হেঁটে চলে যাচ্ছিল। साहब थोड़ा रुकिए, हमारे घर जाবেন না? ही तो पास में आइए आइए साहब। না না, আর ভালো লাগছে না, তাছাড়া অন্ধকার হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। চারজনে তাড়াতাড়ি জঙ্গলের রাস্তা ধরে এগোতে লাগলো। কেউ আর কোনো কথা বলছিল না। তখনও মৃদু আলো ছিল, তবে হোটেলের কাছাকাছি আসতেই অন্ধকার হয়ে গেল চারিদিক। সবাই যে যার মোবাইলে টর্চ জ্বালালো, তবে তিয়াশা কিছুতেই মোবাইল আনলক করতে পারছিল না। আর তারপরেই সে হঠাৎই চিৎকার করে উঠল, আমার যেন মনে হচ্ছে আমার সাথে কেউ যাচ্ছে। আমরা ছাড়াও কেউ আছে এখানে, কেউ আছে। সে কি কথা? ধরো ওসব কিছু না, চলো, হোটেলে এসেই গেছে। না কুণাল, আমি স্পষ্ট কারো নিঃশ্বাস পাচ্ছি। কুণাল বিরক্ত হয়ে বলল, এ আবার তুমি কি শুরু করলে? একদিকে কুসংস্কার, এখন আবার এই ভূতের গল্প। উফ, আর নিতে পারছি না, প্লিজ এবার চলো। তিয়াশা আর কিছু বলল না। হোটেলের বাগানে বসে চা খাচ্ছিল সবাই।
তবে কারোরই মুখে কোনো কথা নেই। হঠাৎ সঙ্গীতা বলল, আচ্ছা তিয়াশা, তুই তো মহাদেবতার কথাতে এখানে এসেছিস, তা উনি এই দেবী সম্বন্ধে কখনো তোকে কিছু বলেননি? না, উনি শুধু বলেছিলেন যে কুষাণপুর ঘুরে আসুন, ভালো লাগবে, দারুণ জায়গার পরিবেশ, আর তাই শুনেই তো তোদের বললাম। তবে এবার যেন ভয় লাগছে। আজ যা যা হলো, যা জানলাম আর যা অনুভব করলাম, ভাবলেও এখন গায়ে কাটা দিচ্ছে। বিশ্বাস কর, ওখানে কেউ ছিল, ওই রাস্তায় আমি আমি স্পষ্ট ফিল করেছি। সেটা ভুল কি করে হয়? কি ছিল ওটা বলতো? কে ছিল? আর আমার সাথেই বা কেন আসছিল সে? কুণাল প্রচণ্ড রেগে গিয়ে চায়ের কাপটা রেখে বলল, এসব কি বলছো তুমি? আরে আমরা ঘুরতে এসেছি এখানে একটু রিফ্রেশড হতে, আর তুমি তো স্ট্রেস দিচ্ছ ইয়ার। শান্ত হ কুণাল, বস এখানে। দেখ, ও যখন বলছে মিথ্যে তো বলবে না, ব্যাপারটা ভাবার আছে। কিন্তু আবার চায়ের কাপটা হাতে নিয়ে কুণাল বলল, দেখো, আমি এসব আজগুবি কথায় কান দিয়ে বিশ্বাসও করি না। নিশ্চয়ই ওর মনের ভুল ছিল, এমনিতেই ওসব শুনে আমরা স্ট্রেস ছিলাম, তাই হয়তো। তিয়াশা রেগে সেখান থেকে উঠে চলে গেল। তবে রুমে না গিয়ে ও বাগানেই ঘুরছিল। এমন সময় সেই তালাবন্ধ ঘরটার কাছে যেতেই ও চমকে দাঁড়িয়ে পড়ল। ও দেখল একটা কম বয়সী মেয়েকে নিয়ে একজন তান্ত্রিক সেই ঘরে প্রবেশ করল। তাড়াতাড়ি সেই ঘরের জানালায় উঁকি মেরে সে দেখল ভিতরে কিসের যেন যজ্ঞ চলছে, আর সেই মেয়েটাকে আসনে বসানো হলো। তারপর তাকে পুজো করতে লাগলো সেই তান্ত্রিক। আর তারপরেই সে যা দেখল তা আরো অদ্ভুত আর আরো ভয়ঙ্কর। সে দেখল মুহূর্তেই সেই ঘর বদলে গেল একটা আকাশ খোলা মাঠে, আর সেই গ্রামের মানুষদের আরাধ্যা দেবীর পুজো হচ্ছে সেখানে। তারপরেই সেই মেয়েটিকে বলির কাঠে বসানো হলো। তবে এরপরেই সেই মাঠ আবার বদলে গেল ঘরে। আর তারপর যা দেখল, আর নিজেকে সামলাতে পারল না তিয়াশা। ভয়ে কেঁপে উঠল সে। কোথা থেকে কে যেন এক পিশাচিনী রূপী মেয়ে সেই ঘরে এসে উপস্থিত হলো, যার লম্বা উস্কো খুস্কো চুল আর গোল সাদা বড় বড় দুটো চোখ। সেই চোখে মনি নেই, তার দাঁতগুলো বাইরে বেরিয়ে এসেছে। সে তেড়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো তিয়াশা। তবে জানলা দিয়ে ছুটে এসে সেই পিশাচিনী পিছন থেকে ওকে জাপটে ধরল। আমাকে দেখে ভয় পাচ্ছিস? আরে তোরও তো আমারই মতো দশা হবে রে। কদিন পর থেকে তুইও এইভাবেই সবার ঘাড়ে চাপবি, কারণ তুইও আমার মতোই পেতনি হয়ে ঘুরবি। হা হা করে হাসতে লাগলো পিশাচিনী। তারপর তিয়াশাকে ছেড়ে উড়ে গিয়ে শূন্যে মিলিয়ে গেল সে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর পাগলের মতন ছুটতে লাগলো তিয়াশা, আর ছুটতে ছুটতে কুণালের সঙ্গে ধাক্কা খেলো সে। কি হয়েছে তিয়াশা, এভাবে দৌড়চ্ছ কেন? আর কোথায় ছিলে তুমি এতক্ষণ? খুঁজছিলাম তো আমরা। আর ওদিকে কি করছিলে তুমি? তিয়াশা হাঁপাতে হাঁপাতে বলল, কুণাল, কুণাল, ওদিকে আমি যা দেখলাম। ভয়ে ঢোক গিলছিল বারবার তিয়াশা। খুব কষ্ট হচ্ছিল ওর কথা বলতে। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? ওদিকে আমি দেখলাম একটা মেয়ে আর একজন তান্ত্রিক ওই ঘরে ঢুকে। সব ঘটনা বলল সে কুণালকে, আর বলতে বলতে কেঁদে ফেলল। কুণাল তিয়াশার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবার ঘরে চলো, পরে এই নিয়ে কথা বলছি, ওকে? আমি মিথ্যে বলছি না কুণাল, বিলিভ মি। আর এটা আমার মনের ভুলও নয়, আমি স্পষ্ট সব দেখলাম। আর ওই মেয়েটা আমাকে যেভাবে ধরেছিল, ও মাই গড, আমি ভুলতে পারছি না কুণাল।
আমার খুব ভয় লাগছে। আর ও যদি আবার... না তিয়াশা, আর কিচ্ছু হবে না। দেখো আমি তো চলে এসেছি, আর কোনো ভয় নেই। চলো রুমে যাই। অনেক বুঝিয়ে তিয়াশাকে রুমে নিয়ে গেল কুণাল। তারপর অমিত আর সঙ্গীতাকে সবটা বলা হলো। সব শুনে অমিত বলল, আমার মনে হয় এই জায়গাটায় ঘুরতে এসে আমরা ঠিক করিনি তিয়াশা। এবার আমারও ভয় লাগছে। কুণাল, চল আমরা বরং কালই ফিরে যাই, পরে আবার কোনো ভালো জায়গায় ঘুরে আসব। এখানে থাকা একদমই সেফ না। এনিওয়ে, আমরা শুতে গেলাম, আর তোরাও ঘুমিয়ে পড়। তিয়াশার রেস্ট দরকার। চল সঙ্গীতা। সঙ্গীতা তিয়াশাকে জড়িয়ে ধরল। তুই একদম ভয় পাস না, আমরা আছি তো সবাই, আর আমাদের সাথে থাকবি, দেখবি কিচ্ছু হবে না। এবার ঘুমিয়ে পড়, ওকে? গুড নাইট। সঙ্গীতারা চলে যেতেই আবার কাঁদতে লাগলো তিয়াশা। কুণাল আদর করে চুপ করাবার চেষ্টা করলো। আচ্ছা, আর কত আদর করলে তুমি স্বাভাবিক হবে বলো তো? তিয়াশা কোমল স্বরে বলল, আমার কিছু ভালো লাগছে না কুণাল। আর ওই পেতনিটা যা বললো তা যদি সত্যি হয় তবে... আচ্ছা অনেক হয়েছে, তুমি আর এসব ভাববে না, ব্যাস। আর আমরা কালকেই চলে যাব, এটাই ফাইনাল ডিসিশন। অমিত তো তাই বলে গেল, আর কোনো ভয় নেই। তাহলে চলো এবার ঘুমিয়ে পড়ি। তিয়াশা শুয়ে তো পড়ল, তবে কিছুতেই ওর ঘুম এলো না। চোখ খুলে একদিকে শুধু তাকিয়েই রইল, আর ভাবতে লাগলো সন্ধ্যাবেলার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। চোখের সামনে বারবার সেই পিশাচিনীর মুখটা ভাসতে লাগলো। ভয়ে ঘাম ঝরতে লাগলো তার। এক লাফে উঠে বসলো, একবার একটু জল খেলো। কুণাল ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে আর ডাকলো না। তবে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না সে, কারণ যা দেখেছে আর অনুভব করেছে সেটা সত্যি ভোলার নয়। তবে পরের দিন ফিরে যাবার কথা ভেবে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সে, আর তারপরেই আবার শুয়ে পড়ল। তবে চোখ বুঝতেই কার যেন চিৎকার শুনতে পেল সে, ঠিক যেন পাশের ঘর থেকে শব্দটা এসেছে বলে তার মনে হলো। এবার ঠেলে সে কুণালকে ডাকলো, কুণাল, কুণাল ওঠো প্লিজ। ওই শোনো, কে যেন চিৎকার করলো। কুণাল ঘুমের চোখে বলল, ওহো, তুমি সেই ওই সব ভাবছো, তাই এসব মনে হচ্ছে তোমার। এবার তুমি ঘুমিয়ে পড়ো প্লিজ, কেন জেগে আছো? তিয়াশা আর কিছু বলল না কুণালকে। সে তার ভয়টাকে অবদমিত করার চেষ্টা করল। তবে কুণাল ঘুমিয়ে পড়তেই আবার যখন সেই চিৎকার শুনল, আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। কাঁদতে কাঁদতে রুমের বারান্দায় গিয়ে একটু বসল সে। তারপর বলে উঠল, কে তুমি, আর কি চাও? কেন ভয় দেখাচ্ছ আমাকে? আমি ভয় পাই না তোমায়, শুনলে তুমি? একটুও ভয় পাই না তোমাকে। আর আমরা তো কাল চলেই যাব, আর কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। একটা অট্ট হাসির আওয়াজে কেঁপে উঠল তিয়াশা, কান বন্ধ করে নিল। তারপর তার কান থেকে কে যেন হাতটা সরিয়ে নিল, আর তারপরই একটা ফিসফিস শব্দে কেউ যেন তাকে বলল, চলে যাবি নাকি ভয় পালাবি? হ্যাঁ, কাজ সম্পূর্ণ না করেই চলে যাবি? আর ওরা তোকে যেতে দেবে? আবার হেসে উঠল সেই পিশাচিনী। তারপর বলল, এখানে তোরা এসেছিস ওনার ইচ্ছায়, যাবিও ওনার ইচ্ছেতেই। এখানে একবার কেউ লক্ষ্য হলে আর সে রক্ষা পায় না, তুইও পাবি না। মনে রাখিস, এই জঙ্গল ওই অলৌকিক দেবীর দ্বারাই চালিত হয়, আর উনি তোর রক্ত পান করে তবেই তোকে যেতে দেবেন। মানে তোর লাশই ফিরবে এখান থেকে। আবার এক বিকট অট্টহাসি দিয়ে বিদায় নিল সেই পিশাচিনী।
তিয়াশা বাকরুদ্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এবার আর কুণালকেও কিছু জানালো না সে, তবে সারা রাত চোখের পাতা এক করতে পারল না। সকাল হতেই সবাই কলকাতা যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তবে এমন সময় হোটেলের ম্যানেজার এসে বলল, আপনারা আজ বেরোতে পারবেন না স্যার, এখানে সব রাস্তা বন্ধ করে দিয়েছে, কিসের যেন স্ট্রাইক আছে। ম্যানেজার চলে যেতেই তিয়াশা বলে উঠল, এ সব ওই অলৌকিক দেবীর মহিমা কুণাল, আমি সব বুঝে গেছি। এখানে আসাটা পুরো প্ল্যান ছিল, ওই মহাদেবের ষড়যন্ত্র সবটাই। মিষ্টি কথায় ভালো মানুষই নাটক করে এখন এখানে আমাদের টেনে আনলো। ও নিশ্চয়ই কোনো বড় প্ল্যান আছে। আর আর কালকের রাতে আবার আমার সাথে যা যা হলো। আবার কেঁদে ফেলল তিয়াশা। তারপর সবটাই বলল ওদের। সব শুনে অমিত বলল, আমরা তো তাহলে পুরো বাজেভাবে ফেসে গেছি রে। এ তো পুরো একটা অলৌকিক শক্তির আন্ডারে আছি আমরা। এবার কি হবে? কিভাবে নিস্তার পাবো এর থেকে? দাঁড়া, একটু ভাবতে দে। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলতেই আটকে উঠল সঙ্গীতা, কারণ মহাদেব সামনে দাঁড়িয়ে। ওকে দেখে ভয় পেয়ে গেল সবাই। বাবুরা, আমি শুনলাম আপনারা নাকি চলে যাচ্ছেন, তা কি হলো হঠাৎ? ও দেবীর ভয় নয় তো? আমাদের কিছু কাজ পড়েছে হঠাৎ কলকাতায়, তাই। কিন্তু তোমাদের তো নাকি রাস্তা ফাস্তা বন্ধ, তাহলে আর কি করে যাব? अरे ऐसा कोई बात नहीं है बाबू, इमन कुछ ব্যাপার না। वो बोले थे क्योंकि वो चाहते हैं कि आप लोग आज रुक जाए, शायद कुछ फायदा है इन लोगों का। अब आप लोग बोलिए, अगर जाबेन तो हम ही আপনাদের लिए যাব। ঠিক আছে, গাড়ি নিয়ে এসো, দেখা যাক। अच्छा बाबू, हम अभी गाड़ी लेके आते हैं, आप लोग नीचे आ जाइए। মহাদেব চলে গেলে তিয়াশা বলল, কুণাল, ওর কথায় বিশ্বাস করছি কেন আমরা? ওর যদি অন্য কিছু প্ল্যান থাকে? দেখ, এই মুহূর্তে ওকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। হতেই পারে ও আমাদের সাহায্য করছে, শুধু শুধুই আমরা ওকে ভুল বুঝছি। আমিও একমত। দেখ, মহাদেব তো যখন বলছে, তখন দেখি না কি হয়। আর যদি অন্যরকম কিছু বুঝি, তখন না হয় দেখা যাবে। তবে এখান থেকে আজকেই চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তার জন্য না হয় একটা চান্স নিয়েই দেখি। আর কেউ কিছু বলল না। সবাই নিচে নেমে দাঁড়ালো কিছুক্ষণ। তারপর মহাদেব গাড়ি নিয়ে আসতেই লাগেজ নিয়ে বেরোতে যাবে, এমন সময় হোটেলের একজন স্টাফ বলে উঠল, আপনারা কেন যাচ্ছেন আজ? খুব ভুল করছেন, এর ফল আরো খারাপ হবে। মা মঙ্গলিনী রেগে যাবেন। অমিত বিরক্ত হয়ে বলল, যা বাবা, আমরা চলে গেলে উনি কেন রেগে যাবেন? আপনাদের এই অন্ধ কুসংস্কার এবার বন্ধ করুন। ঠাকুরের নামে যত অপপ্রচার। ঠিক আছে, যান, বুঝবেন। অবশ্য এখানেই আবার ফিরে আসতে হবে, দেখে নেবেন। কিছু দূর গাড়িটা যেতেই মহাদেব আবার বলল, বাবুরা দেখলেন ওই লোকটা কেমন বলছিল? বললাম না, এদের কোনো ধান্দা আছে। এরা চায় না आप लोग চলে যান। কেন? ওদের তাতে কি? আর দুদিনের টাকা তো পে করাই আছে, তাহলে আর কি চায় ওরা? वो तो मालूम नहीं मैडम जी, पर कुछ तो আছে जो समझ के बाहर है। জঙ্গল এরিয়ার শেষে শহরে ঢোকার কিছুটা আগেই তাদের গাড়িটা হঠাৎই দাঁড়িয়ে গেল। রাস্তার মাঝে বড় দুটো লম্বা বাঁশ দিয়ে রাস্তা আটকানো রয়েছে, আর সেখানে নো এন্ট্রি বোর্ড দাঁড় করিয়ে রাখা। अरे ऐसे कैसे नहीं जाएगा, हम हटा देंगे ये सब। আরে সে নয় সরিয়ে দেবেন, তারপর সামনের রাস্তা বন্ধ থাকলে আপনি বরং ফোন করে জানার চেষ্টা করুন। মানে এমন কারোর নম্বর আছে কি যে বলতে পারবে যে সামনের রাস্তাটা ক্লিয়ার আছে কিনা?
মহাদেব মাথা চুলকে বলল, हाँ साहब अच्छे तो। কাকে যেন ফোন করে সে জিজ্ঞাসা করলো, हाँ सुनना, आज क्या टाटानगर में सच में कोई स्ट्राइक है? हाँ, ओहो सब बंद है। ओके ओके रखते हैं। बाबू आज सত্যি स्ट्राइक আছে। वो हमारे ये दोस्त झूठ नहीं बोलेगा। तो क्या करे, वापस होटल चलते हैं, और कोई उपाय भी तो नहीं है बाबू। হ্যাঁ ফিরে চল, আর কি করা যাবে। তিয়াশা উত্তেজিত হয়ে বলে উঠল, আবার ওখানে ফিরে যাবে? না না, ওখানে আর না। মহাদেবদা, অন্য কোনো হোটেলে নিয়ে চলুন না প্লিজ। এখানে তো অনেক হোটেল আছে, তাই না? আর একটু এগিয়ে গিয়ে দেখুন না, যদি কোথাও একটা। ওখানে যেতে আমার মন চাইছে না, কিছুতেই না। लेकिन मैडम यहां से तो गाड़ी और आगे नहीं जाएगा। और हेटे কত दूर যাবেন আপনি? শহর দূর है, इससे अच्छा হোটেল ही चलिए। বুঝতে পারছি আপনি কোনো কারণে ডিস্টার্ব আছেন, তাই তবে और कोई उपाय भी तो नहीं है ना। সত্যি কোনো উপায় নেই রে, হোটেলেই ফিরে চল। আর তো আজকের দিনটাই, চলো কোনো রকমে কাটিয়ে দেবো। ড্রাইভার জি, হোটেল লে লিজিয়ে। অনিচ্ছা সত্ত্বেও ওদেরকে হোটেলেই ফিরতে হলো। আবার হোটেলে ঢুকতেই আবার সেই স্টাফ বলল, সেই তো ফিরলেন ম্যাডাম, কি লাভ হলো বেরিয়ে। আমি তো জানতামই এখানে মঙ্গলিনী মায়ের ইচ্ছে ছাড়া কেউ কিচ্ছু করতে পারে না। আমরা ওনার দাস মাত্র, তাই তো আপনারা গিয়েও। তিয়াশা বিরক্ত হয়ে বলল, আচ্ছা আপনারা কি চান বলুন তো? এভাবে ঠাকুরের নামে ভয় দেখাচ্ছেন কেন? তখনই ম্যানেজার এলেন, বললেন, আরে আরে কি হচ্ছে এটা? ওনাদের এভাবে বিরক্ত করছো কেন? আসুন আপনারা, ওদের কথায় কান দেবেন না। আপনারা আমাদের গেস্ট, আপনাদের খাতিরদারির কোনো কমি আমি হতে দেব না। আজ তো বুক আছেই রুমটা আপনাদের নামে। যান, আপনারা রেস্ট করুন, আমি ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। সবাই রুমে যাচ্ছিল। তোমরা রুমে যাও, আমি একটু আসছি। কোথায় যাবে? আবার এত ভয় পেয়ে আছো তুমি? কি দরকার একা যাওয়ার? আমি যাব না কুনাল, তুমি রুমে যাও, আমি এক্ষুনি আসছি। তোরা যা। রুমে চলে গেল সবাই। আর তিয়াশা বাগানে ঘুরতে ঘুরতে সেই তালাবন্ধ ঘরটার কাছে এসে আবার দাঁড়ালো। তবে সে দেখল ঘরটার দরজা খোলা আছে। তাড়াতাড়ি ঘরের সামনে গেল সে। দেখল এক বৃদ্ধ ভদ্রলোক ঘর পরিষ্কার করছে। তিয়াশা বৃদ্ধকে জিজ্ঞাসা করল, আচ্ছা এই রুমটা কিসের? সবসময় বন্ধ থাকে, তাই জিজ্ঞেস করছি। আমতা আমতা করে বৃদ্ধ বলল, वो तो हमें मालूम नहीं मैडम, हम यहाँ काम करते हैं बस, और किसी बात से कोई मतलब नहीं हमें। তিয়াশার কৌতূহল যেন আরো বেড়ে গেছে। और किसी बात से মানে? তার মানে আপনি জানেন যে এখানে কিছু ব্যাপার আছে, তাই তো? বৃদ্ধ একটু উত্তেজিত হয়ে বলল, देखिए मैडम, ये सब में मत पड़िए, घूमने आए हैं बस, उससे मतलब रखिए। বলুন না, আমি জানতে চাই। আমি কাল অনেক কিছু দেখেছি এই রুমে, তাই জিজ্ঞেস করছি। এই রুমে যে অলৌকিক কিছু আছেই তা তো আমি নিজের চোখেই দেখলাম। তবে ব্যাপারটা ধোঁয়াশা। আর আমি তো চলেই যাচ্ছিলাম, তবে যেতে যখন পারলামই না, তাই ইচ্ছে হলো জানতে। বৃদ্ধ লোকটা একটু কাশতে লাগলো। তারপর চারপাশটা দেখে নিয়ে বলল, आप लोगों को जैसे भी हो आज चले जाना चाहिए था। यह लोग खतरनाक है। यहाँ जो भी आते हैं उसका जो हाल करते हैं, कहीं आप लोगों का भी वो हाल ना कर दे। কেন?
কি করে এরা? আর ইয়ে লোক বলতে কারা? বৃদ্ধ আবার এদিক ওদিক একটু দেখে নিয়ে তারপর ভয়ে ভয়ে বলল, ये होटल के सब लोग। और বলতে বলতে থেমে গেল সে। বলুন না, কোনো ভয় নেই, কেউ শুনবে না। कौन किधर से सुन लेगा मालूम नहीं पड़ेगा मैडम। अच्छा आप अब जाइए और हो सके तो आज रात से पहले ही चले जाइए यहाँ से, यही अच्छा होगा आपके लिए। কেউ আসছিল। শব্দ পেতেই তিয়াশা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে চলে গেল। তারপর ওপরের রুমে গিয়ে সে কুণাল, অমিত আর সঙ্গীতাকে সবটা খুলে বলল। কি করবো এবার? এখান থেকে যাবোই বা কোথায়? সত্যি এমন বাজেভাবে ফেসে গেছি, কি যে হতে চলেছে, কি পরিণতি হবে আমাদের কে জানে। এসব মানতে মন চায় না, তবে না চাইতেও মানতেই হচ্ছে। দেখ, কোনো রকমই একটা দিন কাটিয়ে দিই, আর তো কিছুই করার নেই। এই একটা দিনই যে সব শেষ করে দিতে পারে অমিত। দরজার বাইরে হঠাৎই একটা আওয়াজ পেয়ে উঠে দেখতে গেল কুণাল। গাইজ, কেউ আমাদের কথা শুনছিল। এই হোটেলটাই সুবিধার নয়, কি জানি এরা কি প্ল্যান করছে। আর কোথাও ঘুরতে যাওয়ার মতন মাইন্ড ছিল না কারোর, তাই নিজেদের রুমে বসে টিভি দেখেই সময়টা কোনোভাবে কাটাচ্ছিল তারা। দুপুরে লাঞ্চ করে যে যার রুমে একটু ঘুমিয়েও নিল। তারপর সন্ধেবেলায় বাগানে চা আর স্ন্যাক্স খাচ্ছিল বসে চারজনে। এমন সময় মহাদেব এলো তাদের সাথে কথা বলতে। মহাদেবকে আর কেউ সন্দেহ করছে না, যেহেতু ও সাহায্য করেছিল ওদের ফিরতে, তাই কিছুটা বিশ্বাস সে অর্জন করতে পেরেছে। সে একটা চেয়ারে এসে বসল, তারপর বলল, आप लोगों को इनवाइट करने आया है बाबू। कल देवीर पूजा আছে না, মা মঙ্গলিনীর। आप लोग जरूर आइएगा। সে কি, আমরা তো কাল সকালের গাড়িতেই চলে যাব, আজই চলে যাচ্ছিলাম। যাই হোক, তবে কাল তো যাবই। মহাদেব এবার যেন একটু মেজাজ দেখিয়েই বলল, সে কি বাবু, মায়ের পূজা দেখে যাবেন না? और एक दिन तो रुकना होगा। না না মহাদেবদা, আর না, আমরা কাল সকালেই যাব। দেবী মা কিন্তু রুষ্ট হবেন। ওনার পুজোর দিন इभावे कोई नहीं जाता। आप लोगों को पूजा में आना ही पड़ेगा। অমিত রেগে গিয়ে বলে উঠল, এ কি মশাই, আপনি তো জোর করছেন, কিন্তু এরকম কোনো রাইট তো নেই আপনার। এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আপনাদের না, এটা দেবী মায়ের ইচ্ছে। উনি চান आप लोग থাকেন। अब দেখেন কি করবেন। ওনার সাথে যদি লড়তে হয় পারবেন তো? এই বলে হাসতে লাগলো মহাদেব, আর তারপর চলে গেল সে। চারজনে রুমে গিয়ে আলোচনায় বসল। তাহলে তিয়াশা তো ঠিকই বলেছিল, এই মহাদেবী হচ্ছে আসল কালপ্রিট। ওই ছলে বলে আমাদের এখানে নিয়ে এসেছে। সকালে ভালো মানুষের নাটক করে আমাদের মাইন্ডটা ঘুরিয়ে দিল, আর এখন আবার নিজের রূপে ফিরে এলো। এবার ভালোই ভালোই রাতটা কাটলে হয়। তিয়াশা একদিকে তাকিয়েছিল, তারপর বলল, রাতটা যতই হচ্ছে ততই যেন ভয় বাড়ছে। কি জানি এরপর কি হবে। আজও হয়তো আবার ওই পেতনিটা আমাকে ভয় দেখাবে। ও মাই গড, নিজেকে কিভাবে সামলাবো আমি? খুব ভয় লাগছে আমার। কুণাল, কি হবে কুণাল? কুণাল তিয়াশার হাতে হাত রেখে বলল, কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সাথে। কোনো ভয় নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ তিয়াশা, প্লিজ আর ভয় পেও না। আমরা সবাই তো একসাথেই আছি, কোনো ভয় নেই। ওকে, আচ্ছা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ি চল। কুণাল, কখন যাবি ডিনারে? এখনই চলো, আর দেরি করে লাভ। আর এখানে 9টা মানেই তোর মধ্যরাত। তাড়াতাড়ি ডিনার করে নিজেদের রুমে গিয়ে ওরা ঘুমিয়ে পড়ল। যদিও তিয়াশার ঘুম আসছিল না, অনেক চেষ্টা করেও কিছুতেই ও দু চোখের পাতা এক করতে পারছে না।
শুধু আগের রাতের কথাই ওর মনে পড়ছিল। শেষে অনেকক্ষণের চেষ্টায় আস্তে আস্তে চোখটা বুজে এলো। তবে কিছুক্ষণের মধ্যেই সেই পিশাচিনীর চেহারা যেন ভেসে উঠল তার চোখের সামনে। ধরফরিয়ে উঠে বসল সে। তারপর আবার ঘুমানোর চেষ্টা করতেই তার মনে হলো কেউ যেন ওকে ডাকছে। এক লাফে উঠে বসে চারিদিক দেখতে লাগলো, কিন্তু আর কিছু শুনতে পেল না। তারপর আবার চোখ বুজতেই ঘুম তো চলে এলো, তবে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে। ঘুম ভাঙতেই চিৎকার করে উঠল ভয়ে। কুণাল বুঝতে পারল নিশ্চয়ই আবার কোনো কারণে ভয় পেয়েছে তিয়াশা। তিয়াশা কুণালকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে বলো না? আরে আমি তো আছি, কোনো ভয় নেই, বলো না কেন এত ভয় পেয়েছো? কাঁদতে কাঁদতে তিয়াশা বলল, এবার আমাকে বলি দেবে ওরা। হ্যাঁ কুণাল, আমি স্বপ্নে দেখলাম আমাকে ওই অপদেবীর কাছে নিয়ে গিয়ে বলি দেওয়া হচ্ছে। মহা সমারোহে ঢাকঢোল বাজিয়ে ওদের দেবীর পুজো হচ্ছে, আর আমাকে বসিয়ে পুজো করা হচ্ছে। তারপর আমার মাথাটা ওই কাঠের বেদিতে রেখে। আর বলতে পারছিল না তিয়াশা। কুণাল বোঝানোর চেষ্টা করছে তিয়াশাকে, বলছে, আরে স্বপ্ন দেখেছো, সত্যিই তো নয়। আর সারাক্ষণ এসব চিন্তা করছো তাই এরকম দেখলে। এই নিয়ে আর ভেবো না প্লিজ, চলো ঘুমিয়ে পড়ি। মুখে এরকম বললেও কুণালও মনে মনে বেশ ভয় পেল, তবে তিয়াশাকে সেটা বুঝতে দিল না। এরপর তারা শুতে যাবে এমন সময় এক নারীর অট্টহাসি শোনা গেল। আর এবার শুধু তিয়াশাই নয়, কুণালও সেই হাসি স্পষ্ট শুনতে পেল। একে অপরের হাত শক্ত করে ধরল দুজনে। তারপর সেই পিশাচিনী হাসতে হাসতে ওদের সামনে এসে দাঁড়ালো। তার রূপ এতটাই ভয়ঙ্কর যে চোখ বন্ধ করে দিচ্ছিল তিয়াশা আর কুণাল। সাদা চোখ, তার উস্কো খুস্কো চুল যেটা সামনে নাড়িয়ে চলেছে সে, আর দাঁত দুটো এমনভাবে বেরিয়ে আছে যেন এক্ষুনি সে তাদের গায়ে ঝাঁপিয়ে কামড় বসাবে। পিশাচিনী হাসতে হাসতে বলল, চোখ বন্ধ করে দিচ্ছিস? এত ভয়? এরপর কি করবি যখন তোর বলি হবে? আর তারপর তো তুইও আমারই মতো হয়ে যাবি, আর এই হোটেলে ঘুরে বেড়াবি, কোথাও পালাতে পারবি না তোরা। এরা তোদের ধরেই নেবে। আর শোন মেয়ে, তোকে এরা টার্গেট করেছে, তাই তোর বলি দিয়েই এরা কাজ শেষ করবে। আজকের রাতটা, কাল সকাল হলেই তোদের পুজোই ওখানে নিয়ে যাবে এরা, আলোই হবে। কেন এসেছি সেখানে বোকা মেয়ে? ওই মহাদেবের কথায়? আরে ওই তো আসল কালপ্রিট। ওইভাবেই বোকা বানায়। তোকে বলিতে ছড়াবার পর তোর বরকেও এরা পিটিয়ে মারবে, আর তারপরেও এদের শান্তি হবে না। তুই আর তোর বর মরার পর তোদের দেহটা ওই তালা বন্ধ ঘরে নিয়ে যাবে ওরা। তারপর তোদের শরীর থেকে তাজা কিডনি আর রক্ত বের করে বাজারে নিয়ে যাবে বেচবে বলে। এই হোটেল এভাবেই চলছে। হোটেলের নামে একটা নরক এটা। আমার সাথেও তাই হয়েছে, তোর সাথেও হবে। আর ভবিষ্যতে না জানি কতজনকে এভাবেই শেষ করবে না। পিশাচিনী কথাগুলো বলতে বলতে এবার কেঁদে উঠল। আমি খুব কষ্ট পাচ্ছি রে। আমার একটা বাচ্চা ছেলে আছে, ওর বাবা একা হাতে একদমই মানুষ করতে পারছে না ওকে। ছেলেটা আমার অনাথ হয়ে গেল রে।
তাও ভাগ্য ভালো আমার বড়টা ছেলেটাকে কোলে নিয়ে কোনো রকমে পালিয়ে বেঁচেছিল। তবে আমি যখন বাঁচতে পারিনি, তোকেও মরতে হবে। কাউকে বাঁচতে দেব না আমি, সবাই মরুক মরুক। আর তোরা যাতে পালাতে না পারিস তার সব ব্যবস্থা আমি করব। আবার বিকট অট্টহাসিতে ভরে উঠল সারা ঘর। কুণাল আর তিয়াশা পরস্পরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করেছিল। পিশাচিনী হাসি থামিয়ে বলল, যত খুশি সোহাগ করে নে, আর বেশি সময় নেই। তোদের এবার আলাদা হতেই হবে, হতেই হবে। আবার হা হা করে হাসতে লাগলো পিশাচিনী। তারপর সে হঠাৎই ঘরের জানালা দিয়ে উড়ে কোথায় যেন চলে গেল। কুণাল আর তিয়াশা তাড়াতাড়ি অমিত আর সঙ্গীতাকে গিয়ে সবটা বলল। সব শুনে অমিত বলল, এবার তাহলে কি করব আমরা? চুপচাপ সব হতে দেব? বাঁচতে গেলে তো আমাদের পালাতেই হবে এখান থেকে। তবে কিভাবে পালাবো সেটা তো বুঝতে পারছি না। কিছু ভাবো সবাই। আচ্ছা, যদি তুমি আর আমি কোনো রকমে পালিয়ে যেতে পারি, তবে কিছু একটা তো করতে পারবো আমরা। মানে ওদের তো ধরো এখান থেকে পালাতে দেবে না, যেহেতু ওরাই টার্গেট। তবে আমাদের হয়তো অতটা গুরুত্ব দেবে না। তাই ওরা এখানেই থাকুক, অ্যাটেনশনটা তাহলে ওদের দিকেই থাকবে। আর আমরা এই ফাঁকে পালিয়ে যাব। কি অমিত, চলো না একবার চেষ্টা করেই দেখি। এটা কিন্তু ভালো আইডিয়া। তাহলে এই রাতের অন্ধকারে তোরা বেরিয়ে পড়। তবে তোদেরকে এভাবে কি করে ছেড়ে যাই আমি? থেকেও বা কি করতে পারবে তোমরা? তার চেয়ে সঙ্গীতা যেটা বলছে তাতে কিছু হলেও তো হতে পারে। আর কপালে যা আছে তা তো হবেই। বেশ, তাহলে তাই হোক। আর সবটাই কপালের উপর না ছেড়ে বরং চেষ্টা করেই দেখা যাক। থ্যাঙ্কস সঙ্গীতা, থ্যাঙ্কস এই দারুণ আইডিয়াটা দেওয়ার জন্য। লাভ ইউ। অমিত আর সঙ্গীতা চুপি চুপি প্রথমে নিচে নামলো। মেন গেটের কাছে কড়া সিকিউরিটি ছিল, তাই তারা ওদিকে না গিয়ে পিছনের দেওয়াল টপকে পালাবে ঠিক করলো। তবে পিছন দিকে যেতেই দেখলো সামনেও দুজন পাহারা দিচ্ছে। তারপরই তারা খেয়াল করলো মাঝের দেওয়ালের দিকটা একদম ফাঁকা। ওখান দিয়ে চাইলেই যাওয়া যায়, যেমন ভাবা তেমন কাজ। তবে দেওয়ালে ওঠা অত সহজ কাজ ছিল না। যদিও দেওয়াল বেশি উঁচু নয়। অমিত চারপাশটা ভালো করে দেখে তারপর বাগানে বসার জন্য যে চেয়ার রাখা ছিল তার একটা নিয়ে এলো। প্রথমে নিজে উঠল, তারপর সঙ্গীতা চেয়ারে উঠতেই ওকে টেনে উপরে তুলল। তবে রাস্তার দিকে লাফ দিতেই জোরে শব্দ হলো, আর তাতেই সিকিউরিটি গার্ডরা অ্যালার্ট হয়ে গেল। অমিত আর সঙ্গীতা প্রাণপণে ছুটতে শুরু করলো, আর ওদের পেছনে ছুটতে লাগলো প্রায় 8 জন সিকিউরিটি গার্ড, বা বলা ভালো গুন্ডা। ছুটতে ছুটতে পড়ে গেল সঙ্গীতা। তার পায়ে চোট পেল, তাই আর উঠতে পারছিল না সে। তবে অমিত এগিয়ে গিয়েছিল। ও সঙ্গীতার কাছে পিছিয়ে আসতে যাবে, এমন সময় সঙ্গীতা ওকে বারণ করে বলল, না, তুমি আসবে না, রান, তোমাকে আমার মাথার দিব্যি। অমিতের আর কিছুই বলার ছিল না। সঙ্গীতার মাথার দিব্যি যে না মেনে উপায় নেই। আর ততক্ষণে গুন্ডারাও সঙ্গীতার কাছাকাছি চলে এসেছিল, তাই ও চাইলেও সঙ্গীতাকে নিয়ে যেতে পারতো না, বরং নিজেও ধরা পড়ে যেত। তাই পরিস্থিতি বুঝে অমিত সামনের দিকেই দৌড়ালো। আর সঙ্গীতা কোনো রকমে উঠে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু দৌড়াবার মতন পায়ে জোর পাচ্ছিল না। তাই সহজেই ওকে ধরে নিল গুন্ডারা। আর অমিত ততক্ষণে অনেক দূর চলে গেছে। ওদিকে কুণাল আর তিয়াশা নিজেদের রুমে চুপ করে বসেছিল। এমন সময় ওদের দরজায় কেউ যেন ধাক্কা দিল। দরজা খুলুন, খুলুন বলছি, খুলুন দরজা, খুলুন, খুলুন বলছি, খুলুন। ভয়ে একে অপরের হাত চেপে ধরল দুজনে। তারপর দরজাটা ভেঙে কিছু লোক ঢুকে পড়ল, আর ওদের দুজনকে ধরে বেঁধে চোখ বন্ধ করে কোথায় যেন নিয়ে যাবে বলে গাড়িতে তুলল। কুণাল আর তিয়াশা অসহায় হয়ে সবটা সহ্য করছিল।
আর মনের এক কোণে হয়তো আশায় ছিল ওদের বন্ধুরা যদি কোনোভাবে ওদের বাঁচাতে পারে। গাড়িতে উঠতেই সঙ্গীতার গলা পেয়ে চমকে গেল কুণাল আর তিয়াশা। তুই? তোকেও তাহলে? অমিত কোথায়? আমি জানি না ও কোথায়। গাড়িতে একজন বলল, ও আর কোথায় যাবে, পেছনে লোক পাঠিয়েছে, ঠিক ধরে আনবে। আর আর তোদেরও কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এবার চুপ করে গাড়িতে বস তোরা, কারোর আর একটা কথা যেন না শুনি, হয়তো। তিয়াশা ভয়ে ভয়েই বলল, কিন্তু আমাদের নিয়ে কোথায় যাচ্ছেন? কি করতে চাইছেন আপনারা? লোকটা হেসে উঠল, সব জানতে পারবি, সব পারবি, আর তো কিছুক্ষণ। তিনজনেই চুপ করে গেল, কারণ আর কিছু বলে কোনো লাভও নেই। তারপর গাড়ি চলতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই কোথাও একটা নিয়ে গিয়ে একটা ঘরের ভেতর ওদের বন্ধ করে দেওয়া হলো। ওদের হাত পা চোখ টাইট করে বাঁধা ছিল, তাই কারোরই আর কিছু করারও ছিল না। হতাশ হয়ে বসেছিল ওরা। হঠাৎই এক অট্ট হাসিতে কেঁপে উঠল তিনজনেই। চোখ বাঁধা থাকলে ওরা বুঝতে পারল সেই পিশাচিনী তাদের সামনেই আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমার সাথে যা অন্যায় হয়েছিল তোদের সাথেও হবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজা দেখবো। আমাকে যেমন কেউ বাঁচাতে পারেনি, তোদের কেউ কেউ বাঁচাতে আসবে না, কেউ না। আর তারপর ওরা মরে গেলে কিডনি আর তোদের শরীরের তাজা রক্তের সাথে সাথে তোদের চোখগুলোও নিয়ে নেবে আমার মতো। আর এইভাবেই সাদা চোখ নিয়ে তুই পেতনি হয়ে ঘুরে ফিরবে। ততক্ষণ তোরা প্রহরগণ। পিশাচিনী আবার হাসতে লাগলো। তারপর তিয়াশা কাঁপতে কাঁপতেই বলল, এর চেয়ে ভালো তুমি আমাদের গলা টিপে মেরে দাও। ওই নির্মম মৃত্যুর চেয়ে তোমার হাতে মরলে বোধহয় অনেক আরাম। পিশাচিনী আবার হেসে উঠল। না রে মেয়ে, আমি কাউকে মারি না, আর মারবই বা কেন? আমি তো শুধু মজা দেখতে চাই। মজা মজা দেখবো আমি। হাসতে হাসতে চলে গেল পিশাচিনী। তারপরেই দরজা খুলে কেউ এলো। ওদের চোখে বাঁধা পট্টি খুলে দিল। চোখ খুলে ওরা যাকে দেখল সে আর কেউ নয়, বরং মহাদেব সিং। ওদেরকে মোবাইলে একটা ভিডিও দেখিয়ে সে বলল, आप लोग ये वीडियो एक बार देख लीजिए। मरने से पहले अगर ये जान जाएंगे कि कैसे मरेंगे तो मजा ही कुछ अलग है। এই বলে হাসতে লাগলো সে। আমার সাথে যা করলেন এর আগেও একজনের সাথে করেছেন জানি, আর হয়তো আরো অনেকের সাথে এমন করবেন। আপনার দেবী মা এতেই সন্তুষ্ট হবেন তো? जरूर, মায়ের কাছে তো তোর তাজা প্রাণ বলি দিলেই তোর তাজা খুন পিকার মা আমাদের সবার মঙ্গল করবে। তাই তো উনি মা মঙ্গলিনী। জয় জয় মা মঙ্গলিনীর জয়। হাত জোর করে বলতে লাগলো মহাদেব। তারপর আবার মোবাইলটা জোর করে দেখাতে লাগলো। না চাইতেও তারা দেখল একদিকে সেই অপদেবীর পুজো হচ্ছে, আর একদিকে একটা মেয়েকেও মালা আর ফুল দিয়ে সাজিয়ে মায়ের সামনে পুজো করা হচ্ছে। আর তারপরেই সেই মেয়েটাকে বেদিতে বসিয়ে ওর মাথাটা কেটে দুটুকরো করে দেওয়া হলো।
আর তারপর ওর দু টুকরো শরীরকে হোটেলের সেই তালাবন্ধ ঘরটায় নিয়ে গেল। একটা ইঞ্জেকশন পুশ করে ওর শরীরের সব রক্ত বের করে নেওয়া হলো। ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওর কিডনিও বের করা হলো। আর তারপরে মেয়েটার মুন্ডু থেকে দুটো চোখ উপরে নেওয়া হলো। মেয়েটা যে সেই পিশাচিনিটাই এটা আর বুঝতে অসুবিধা হলো না কুণালদের। আমি আর দেখতে পাচ্ছি না এসব। সরাও এসব, সরাও। এত নৃশংস কেন তোমরা? কি করে এরকম অমানবিক হতে পারো? কি করে? ম্যাডাম জি, দেবী মাই তো আমাদের স্বপ্নে বলেছেন যে তিনি বলি চান, আর বলি চড়ালেই মা আমাদের সবার মঙ্গল করবেন, এই গ্রামের সব ভালো করবেন। হ্যাঁ, মা নিজে আমাকে বলেছেন। আর তোদের বলি দিয়ে मंगल तो হবে, क्योंकि होटल से भी बहुत पैसा मिलेगा, क्योंकि वो लोग तुम लोगों को खून, किडनी और आंख बेच के अच्छा पैसा कमाएगा और हमें कमीशन भी देगा। अब बोलिए क्यों नहीं करे हम ये काम? हाँ, अच्छा सुनिए, कल रात 10টায় আমি এসে আপনাদের নিয়ে যাব মায়ের কাছে। সঙ্গীতা ম্যাডামকে মারবো না, কারণ মা শুধু একটাই বলি চান, তবে ওনাকে দেখাবো মায়ের মহিমা। আর কুণাল বাবুকে মারতে হবে হোটেলের ফায়দার জন্য, क्योंकि ওনারও खून, आंख और किडनी লাগবে আমাদের। হ্যাঁ, তবেই তো ডাবল মুনাফা হবে। হ্যাঁ, পাগলের মতন হাসতে লাগলো মহাদেব, তারপর চলে গেল। তাহলে মৃত্যুর সময়ের জন্য অপেক্ষা করি কুণাল? না তিয়াশা, কিছুতেই নয়। আমার বিশ্বাস অমিত কিছু একটা করবেই। দেখে নিস, ও ঠিক একটা কিছু। আমিও বিশ্বাস করি আমরা এভাবে মরতে পারি না। আমরা মরে গেলে এই কুষাণপুরের কুসংস্কার আর বেআইনি নির্মম ব্যবসা কোনোদিনও বন্ধ হবে না, চলতেই থাকবে। তাই আমাদের বাঁচতেই হবে আমাদের। এমন সময় মহাদেব এসে সঙ্গীতাকে বলল, তোর বরকে মেরে ফেলেছি আমরা। কত दूर पाला तो, वो भाग रहा था जोर से, पर पकड़ लिया हमारे लोगों ने और ठोक दिया। बड़ा मजा आ गया, बड़ा मजा आ गया, बड़ा मजा। হাততালি দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল মহাদেব। সঙ্গীতা বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তিয়াশা আর কুণাল চেষ্টা করছিল ওকে সামলানোর, তবে সঙ্গীতাকে সান্ত্বনা দেবার মতন কোনো ভাষাই আর ছিল না তাদের কাছে। কিছুক্ষণ বাকরুদ্ধ থাকার পর চিৎকার করে কেঁদে উঠল সঙ্গীতা। ধীরে ধীরে দিনের আলো ফুটল। তারপর একটু একটু করে প্রহর গুনতে লাগলো ওরা। আর এইভাবেই রাতও হলো। সারাদিন না খাইয়েই রাখা হয়েছিল ওদের। ঠিক 10টায় এসে কয়েকজন মিলে ধরে নিয়ে গেল 3 জনকে। অপদেবী মঙ্গলিনীর ঢাক ঢোল বাজিয়ে মহাসমারোহে পূজা হচ্ছিল, ঠিক যেন তিয়াশার দেখা সেই স্বপ্নের মতোই, অথবা মোবাইলে দেখানো সেই ভিডিওটার মতো। প্রথমে 3 জনকেই বেঁধে রাখা হয়েছিল, তারপর তিয়াশার বাঁধা হাত পা খুলে দেওয়া হলো। তাকে সাজানোর জন্য একটা বাড়িতে নিয়ে যাওয়া হলো। একটা হলুদ শাড়ি পরিয়ে, গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে, কপালে বড় লাল টিপ পরিয়ে তাকে পুজোয় বসানো হলো। প্রথমে ছটপট করছিল তিয়াশা, তারপর তাকে বশ করার জন্য নাকের কাছে কি একটা ফুল শুকিয়ে তাকে যেন একটা ঘোরে আচ্ছন্ন করা হলো। আর নড়তে পারছিল না সে। এরপর তাকে জল ছেটানো হলো। তারপর তার গায়ের ওপর ফুল ছুঁড়ে ছুঁড়ে ধূপ ধুনো মোমবাতি জ্বালিয়ে তার পুজো করতে লাগলো পুরোহিত। কুণাল আর সঙ্গীতা আশ্চর্য আর অসহায় হয়ে সবটা দেখতে লাগলো। তিয়াশার অর্ধেক জ্ঞান ছিল না। যেহেতু তাকে ঘোরে আচ্ছন্ন করে রাখা হয়েছে, তাই সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। তারপরেই শুরু হলো বলির প্রস্তুতি। বেদিতে সিঁদুর মাখিয়ে মালা পরিয়ে প্রথমে পুজো করা হলো। তারপর তিয়াশাকে নিয়ে যাওয়া হলো বেদির কাছে। কুণাল এতক্ষণ চুপ করে সব দেখছিল। এবার সে চিৎকার করে বলে উঠল, না, ওকে নিয়ে যাও না, ওকে ছেড়ে দাও। এটাকে এরকম করতে পারো না তোমরা। এভাবে নরবলি কোনো ঠাকুর চায় না। তোমরা পাপ করছো, ঘোর পাপ।
মহাদেব হেসে উঠে বলল, পাপ? হ্যাঁ, কেসা পাপ? আরে ওনার ইচ্ছাতেই তো বলি দিই আমরা। আমাদের মা নর বলিতে তৃপ্ত হন, क्योंकि মা খুন পিতে বড় ভালোবাসেন। আর এই একটা বলি সারা বছর এই ছোট গ্রাম জঙ্গলটাকে ভালো রাখে বাবু। बस ये एक बलि से पूरा साल यहाँ के लोगों का मंगल होता है, सब सुख चैन से रहता है। और आप फिक्र मत कीजिए, अपना क्यों तो मैडम जी के पास ही भेज देंगे। फिर काय का डर? हाँ, मत डरिए, कोनो भय नहीं बाबू, कोनो भय नहीं। आप लोग एक साथ मरेंगे और एक साथ ही रहेंगे। পাগলের মতন হাসতে লাগলো মহাদেব। তো তোমাদের দেবী কোনো ঠাকুর নয়, উনি এক অপদেবী, যাকে তোমরাই নিজেদের স্বার্থে সৃষ্টি করেছো। তোমরা ঠাকুরের নামে কুসংস্কার ছড়াচ্ছ। যদি শহরে এই কথা কেউ জানতে পারে, যদি পুলিশের কানে কোনোভাবে খবরটা যায়, তোমাদের জেল হয়ে যাবে। আর আইনকে ভয় পেতে শেখো, এখনো সময় আছে। সব পাপ স্বীকার করে পুলিশকে সারেন্ডার করে দাও। মহাদেব আবার হাসতে লাগলো। तुम लोग ये बकवास मत सुनो, बलि का काम ठीक से संपन्न करो, ठीक से उसका सर रखो वहां पे, कोई भूल नहीं होनी चाहिए, वरना मां नाराज हो जाएंगे। और अगर ऐसा हुआ ना तो ये गांव जंगल कुछ नहीं रहेगा, सब भ्रष्ट कर देंगे देवी मां। जय मां, जय मां। সবাই হাত জোর করে বলতে লাগলো, এবার তিয়াশাকে বেদিতে নিয়ে এসে ওর মাথাটা আস্তে করে রাখা হলো পল্লী কাঠে। কুণাল জোরে চিৎকার করে উঠল, তিয়াশা। সঙ্গীতা চোখ বন্ধ করে নিল। কুণাল চিৎকার করতে থাকলো, আর তিয়াশা এক নীরব প্রাণীর মতন স্থির ছিল। ওদিকে মন্ত্র উচ্চারণ হতে লাগলো। ঢাক ঢোল আরো জোরে বাজতে শুরু করলো। শঙ্খধ্বনি আর কাঁসর ঘণ্টা যেন আরো জোরালো হলো। আর যে বলি দেবে সেও কাতার নিয়ে প্রস্তুত। এবার শুধু মাথায় কোপ মারার অপেক্ষা। কুণাল এবার চিৎকার করে কাঁদতে লাগলো, তিয়াশা, তিয়াশা। এমন সময় সেই ঢাক ঢোল শঙ্খধ্বনি কাঁসর ঘণ্টার মাঝে বন্দুকের গুলির শব্দে কেঁপে উঠল সবাই। এক নিমিষে থেমে গেল ঢাক ঢোল শঙ্খধ্বনির শব্দ। পুলিশের দল চারিদিক দিয়ে জায়গাটা ঘিরে ফেলল। কুণাল আর সঙ্গীতা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তিয়াশা বলির কাঠে তখনও মাথা রেখে আছে, চোখ দুটো বন্ধ তার। অর্ধেক জ্ঞান সে হারিয়েছে। আর যে বলি দিচ্ছিল, কাতান ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল। আর একদিকে মহাদেব আর পুরোহিত পালানোর চেষ্টা করল, তবে ওরাও বেশি দূর যেতে পারল না। পুলিশ গুলি চালাতে শুরু করলে মহাদেবের পায়ে একটা গুলি লাগে, আর ভয়ে পুরোহিত তাই সারেন্ডার করে দেয়। কুণাল আর সঙ্গীতার বাঁধন খুলতে আসে দুজন পুলিশ, তবে কুণালরা সামনে তাকাতেই চমকে যায়। তারা দেখে মাথায় আর হাতে ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে আছে অমিত। মুখে তার এক তৃপ্তির হাসি। বাঁধন খুলতেই সঙ্গীতা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে অমিতকে। চোখ থেকে অবাধ অশ্রু ঝরতেই থাকে তার। অমিত কোনো কথা বলতে পারছিল না, শুধু এই নীরবতা এক তৃপ্তির, এক অসম্ভব যুদ্ধ জয়ের তৃপ্তির। আমি জানতাম তুমি আসবেই। আমার বিশ্বাস ছিল তোমার কিচ্ছু হয়নি। আর আমাদের এমন পরিণতি কখনোই হতে পারে না। তবে তবে কি করে করলে তুমি সবটা? তুমি তুমি ঠিক আছে তো অমিত? ওরা তো বললো তোমাকে নাকি ওরা। সব কথা পরে হবে, আগে তিয়াশার কাছে চল। কুণাল তো হাঁটতেও পারছে না, ওকেও ধরতে হবে। আয় তো একটু হেল্প কর আমায়। কুণালকে এত মেরেছিল যে ও দু পায়ে দাঁড়াতে পারছিল না।
অমিত আর সঙ্গীতা এসে অনেক কষ্টে দাঁড় করালো ওকে। ভাই অমিত, তুই আমাদের সেভিয়ার ভাই, জীবন দাদা। আজকে তুই না এলে আমরা তিনজনেই। শোন না, আমি আর এগোতে পারবো না, দুটো পাই অবশ লাগছে। তোরা গিয়ে তাড়াতাড়ি তিয়াশাকে ওখান থেকে নিয়ে আয়, বুঝলি? ওর খুব কষ্ট হচ্ছে। ওরা যাওয়ার আগেই 4 জন মহিলা পুলিশ গিয়ে তিয়াশাকে কুণালের কাছে নিয়ে এলো। কুণাল কোনো রকমে দাঁড়িয়েছিল, তবে তিয়াশাকে সামনে পেয়ে ওকে বুকের কাছে টেনে নিল সে। তিয়াশা ততক্ষণে একেবারেই জ্ঞান হারিয়েছে, ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। চোখ খোলো তিয়াশা, দেখো আর কোনো ভয় নেই, আমরা সেফ, আমরা বেঁচে আছি, আর কেউ কিচ্ছু করতে পারবে না। অমিত এসে গেছে, দেখো, ওই তো আমাদের তিয়াশা। কিছু বলো প্লিজ। অমিত, ওর গায়ে ধুম জ্বর, খুব ট্রমায় আছে, বুঝলি? তাড়াতাড়ি ওকে। অমিত পুলিশ কনস্টেবলদের বলল, ওদের দুজনেরই ট্রিটমেন্ট দরকার, প্লিজ যদি একটু তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে পারেন, প্লিজ, একটু আর্জেন্ট। পুলিশ অফিসার তাড়াতাড়ি ওদের হসপিটালে নিয়ে যাবে বলে গাড়িতে তুলল। সঙ্গীতা আর অমিত গেল ওদের সাথে। গ্রামবাসীরা তখনও বিস্ময়ে পুলিশদের দিকে চেয়ে আছে। তারা ভেবে পাচ্ছিল না দাঁড়িয়ে থাকবে না পালিয়ে যাবে। পুলিশের 2 জন অফিসার গুলি চালালো 2 বার। তারপর তারা অ্যানাউন্স করলো, এখানে আর কোনো পুজো হবে না, যে যার বাড়ি যান, নয় সবাইকে অ্যারেস্ট করব, ধর্মের নামে যত কুসংস্কার, ছি ছি। গ্রামবাসীরা সবাই ভয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। পুজোর নামে অন্ধবিশ্বাস, কুসংস্কার, অন্যায়, অত্যাচার, নির্মম হত্যা অবশেষে বন্ধ করা গেল। ওদিকে কুষাণ কটেজের ম্যানেজার আর কিছু স্টাফদের অ্যারেস্ট করা হলো। ওদের বিরুদ্ধে বেআইনি ব্যবসা আর মার্ডারের চার্জ আনা হলো। হসপিটালে 2 দিন রেখে কুণাল আর তিয়াশাকে ডিসচার্জ করা হলো। তারপর 4 জনের তিক্ত স্মৃতির সাথে কলকাতা ফিরে গেল। তবে শেষ অবধি ওরা যে ফিরতে পেরেছে, এখানেই ওদের জয়। কুষাণপুরের তিক্ত ভয়ঙ্কর স্মৃতি ভুলতে কিছুটা সময় লাগলেও আস্তে আস্তে সবাই স্বাভাবিক জীবনে ফিরল। একদিন কুণাল আর তিয়াশা রাতে ঘুমাচ্ছিল, হঠাৎই মাঝরাতে ধরফড়িয়ে উঠে বসল তিয়াশা। কুণাল ঘুম ভেঙে তিয়াশাকে ওইভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো, কোনো স্বপ্ন দেখলে নাকি? আরে এত ঘামছো কেন, শরীর ঠিক আছে তো? তিয়াশা কাঁপতে কাঁপতে বলল, ও আবার এসেছিল। কুণাল বলল, কে এসেছিল? তিয়াশা বলতে বলতে কেঁদে ফেলল। তারপর বলল, কুষাণপুরের সেই ভয়ঙ্কর পেতনি। আমরা কুষাণপুরের কুসংস্কার থেকে তো বেঁচে গেলাম, তবে ওই পেতনি কি আমাদের বাঁচতে দেবে? আপনি শুনছিলেন সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখা কুষাণপুরের অন্ধবিশ্বাস। আজকের গল্পের গল্প পাঠে নিত্যানন্দ। বিভিন্ন ভূমিকায় রাজদীপ, তনুশ্রী, রুদ্র, শ্রাবস্তি, দেবাজিৎ, স্বাতি, তমাল ও রাজ চক্রবর্তী। অডিও এডিটিং ওয়েভ সেশন স্টুডিও। সাউন্ড ডিজাইন নিতু। পোস্টার ডিজাইন অ্যান্ড মোশন ইঙ্কি ভিলেজ ক্রিয়েশনস। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। সামনের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 9টায় আরও একটি জমজমাটি গল্প নিয়ে আসবে রাতের বৈঠকখানা। তবে মঙ্গলবার ঠিক রাত 9টায় আপনি শুনতে পারেন রাতের বৈঠকখানার একটি বিশেষ নিবেদন অশরীরী আখ্যান। শুনতে কিন্তু ভুলবেন না।